মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি সেখানে বেশ কিছু বিষয় খুব পরিষ্কার করে বলেছেন। সেটি হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, দ্রব্যমূল্য যেহেতু রোজা শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেই বিষয়ে যাতে আমরা এই সময় তিনি বলেছেন যে সিন্ডিকেট মাফিয়া একটি শব্দ তিনি উল্লেখ করেছেন, যে সেটি আসলে ভেঙে দেওয়া বা নিয়ন্ত্রণ রাখা দ্রব্যমূল্যকে, এবং একই সাথে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে হচ্ছে সরকার থাকবে। সবকিছু মিলে আপনার কাছ থেকে যদি একটু বিশ্লেষণ জানতে চাই। আপনাকে ধন্যবাদ তানিয়াপা, ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা কলাকুশলী রয়েছেন সবাইকে। ধন্যবাদ মনিয়াপাকে, ধন্যবাদ অধ্যাপক নিয়াজ ভাইকে। যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরেই তিনি আজ অফিস করেছেন এবং অফিসে যাওয়ার সময় ওনার পক্ষ থেকে কিছু বিষয় আমরা দেখেছি যেটা আলাদা রকমের। অর্থাৎ তিনি যখন বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে অফিসের উদ্দেশ্যে রওনা হন, তখন কিন্তু তার সাথে প্রোটোকল থাকলেও তার জন্য রাস্তা ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা তিনি করতে বলেননি, ওটা তিনি অ্যালাউ করেননি। এটা চমৎকার একটা দিক ছিল, যেটা সম্ভবত সমসাময়িক বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। প্রধানমন্ত্রীর গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে, এটা আসলে আমাদের মতো দেশে একেবারে হয়তো আমাদের বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যে জ্যাম, সেই জায়গায় হয়তো তিনি সবকিছু করতে পারবেন না, কিন্তু এর ভেতর হয়তো একটা মেসেজ আছে যে রাস্তাটাও চলাচলের উপযোগী রাখতে হবে। আসি প্রধানমন্ত্রীর ভাষণের ব্যাপারে। বহু প্রতীক্ষিত ছিল তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া, সেটা হয়েছে। তারপরে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ আমি মনে করি এই মুহূর্তে অত্যন্ত সময় উপযোগী, খুবই চমৎকার। এই কারণে বলছি যে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে দুর্নীতির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া খুব জরুরি প্রয়োজন ছিল। এর আগে দিয়েছেন, আজকে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই জাতির উদ্দেশ্যে মেসেজ ক্লিয়ার করে দিয়েছেন। তার মানে এখান থেকে একদম যার যে মেসেজ নেওয়া প্রয়োজন সেই মেসেজ নিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি, সেই মেসেজ তিনি সবাইকে দিয়ে দিয়েছেন। এটা একটা বিষয়। আমি 3 দিন আগেই একটা কলাম লিখেছি যে বিএনপি এমন সময় এই দেশের শাসনভার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে, যখন যেদিন থেকে সরকারের যাত্রা শুরু হবে সেদিন থেকেই রোজা শুরু। এই যে রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, এটা খুবই একটা কঠিন কাজ। আমাদের মতো দেশে, বিশেষ করে আমাদের দেশে এটা সব সময় এলোমেলো হয়ে যায়, নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন। সেই জায়গায় সেই চ্যালেঞ্জের ভেতর দিয়েই যাত্রা শুরু হলো। সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রধানমন্ত্রী এই জায়গায় ইঙ্গিত করেছেন, কথা বলেছেন, এবং এইখানে শুধুমাত্র সরকারের বা প্রধানমন্ত্রীর বক্তব্য, ইঙ্গিত এবং সদিচ্ছা সব কথা নয়। এইখানে দরকার আছে আমাদের যারা দেশের জনগণের উপরেও এটা নির্ভর করে। দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণের যে প্রশ্নটা, এটা কিন্তু জনগণের সাথেও রিলেটেড। আমার প্রয়োজন 1 কেজি, আমি যদি 5 কেজি কিনি তখন বাজারে ঘাটতি পড়বে, দাম বাড়বে, এটা একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম উনি যেটা বলেছেন যে মাফিয়া চক্র, সিন্ডিকেট মাফিয়া চক্র, এইটা ভেঙে দিতে হবে। এইটা আমরা বিগত সময়ে দেখেছি যে এমন আলোচনা হয়েছে যে মন্ত্রী বলেছেন যে আমি যদি এই সিন্ডিকেটের লোকজনের নাম বলি তাহলে আমার চাকরি থাকবে না। মন্ত্রী নিজে বলেছেন, বাণিজ্য মন্ত্রী। তো সেই জায়গায় এই কাজটা করা খুব জরুরি এবং এই কাজটা করতে হবে। আজকে দেশের পণ্যের দাম, দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে সিন্ডিকেট ভেঙে দেয়া, সিন্ডিকেট ব্যবস্থাকে একেবারেই নির্মূল করার কোনো বিকল্প নেই। কারণ এখান থেকেই সমস্ত সব কিছু কলকাঠি নড়ে মেইনলি। সেই জায়গায় প্রধানমন্ত্রী যথাযথভাবে আঙুল তুলেছেন। আর একটা কথা না বললে নয়, আমি এই কথাটাও বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে। এটা খুবই একটা যৌক্তিক, ভালো এবং সময় উপযোগী কথা। বিএনপি সরাসরি প্রচলিত কোনো ইসলামী দল নয়, কিন্তু আমরা যে মুসলমান বা এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সেই জায়গা থেকে মানুষের একটা প্রত্যাশা থাকে এবং যার একটা প্রতিফলন কিন্তু আমরা বিগত নির্বাচন, অর্থাৎ সদ্য সমাপ্ত যে নির্বাচন, তাতে দেখেছি জামাত ইসলাম যদিও এখন বিরোধী দলে, কিন্তু তাদের প্রতি মানুষের একটা সমর্থন যে
বেশ একটা ভালো অঙ্কের সমর্থন আছে, তা কিন্তু ভোটের পরিসংখ্যানে পরিষ্কার। তার মানে তাদের ইসলামী দৃষ্টিকোণটা বা দর্শনটা বা নীতিমালাটাকে হয়তো অনেকে পছন্দ করেছে। সেই জায়গা থেকে নবীজির ন্যায়পরায়ণতা অনুসরণ করে দেশ পরিচালনা, এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। এই ঘোষণাটা যেন বাস্তবায়ন হয়, এটা যেন অনুসরণ হয়, এটা আমাদের প্রত্যাশা থাকে। অবশ্যই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যেসব বিষয়ে খুব দ্রুততার সাথে অবস্থান নিয়েছেন, আমরা আসলে তার সামনের দিনগুলোতে দেখতে চাই তার প্রতিফলন সাধারণ মানুষ হিসেবে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বরাবরই দেখি যে কিছুক্ষণ আগে আমাদের অতিথিও বলছিলেন যে আগের বাণিজ্যমন্ত্রীকে এই কথা বলতে হয়েছে যে যদি এই সিন্ডিকেটের বিরুদ্ধে হচ্ছে অবস্থান নেই তাহলে আমার মন্ত্রিত্বই থাকবে না। এত অবস্থা হচ্ছে খারাপ ছিল, এত দুর্বলতা ছিল তাদের ভিতরে। বর্তমান সরকারের কাছে এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাফিয়া সিন্ডিকেট, এই মাফিয়া সিন্ডিকেটটি আসলে ভাঙবার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, কি ধরনের পদক্ষেপ নিলে পরে এই সিন্ডিকেটটা ভাঙা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, এই মাফিয়াকে ভাঙতে গেলে প্রথমে একটাই কাজ করতে হবে, সেটা হলো চোখ বন্ধ করে কাজ করতে হবে, একদম রাইটলি কাজ করতে হবে যে আমার বাবা, ভাই, আমার আত্মীয় যারাই হোক না কেন এর সদস্য এই সিন্ডিকেটে, আমি কোনো দিকে তাকাবো না। সেই আমি যেটা বলবো যে হ্যাঁ, ন্যায়ত আইনত। দেখেন, আমরা উন্নত দেশগুলোর দিকে তাকাই, করোনার সময় যখন এত প্রবলেম গেল, তাদের দেশে কিন্তু বলা হয়েছিল ডিমের ক্রাইসিস চলছে, তোমাদের যা দরকার ওই ডিম নাও। দেখা গেছে একজন মিনিস্টারও লাইন দিয়ে সুপার শপগুলো থেকে তার যদি 5টা ডিম লাগে সারা একদিনের, সে 5টা ডিমই কিনেছে। সে কিন্তু কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, শুধু সিন্ডিকেটই এখানে না, মানুষের মধ্যে ভয় এমন একটা জিনিস যে এই জিনিসটা বোধহয় আমি আর পাবো না। যখনই শুনবে এটার ক্রাইসিস হচ্ছে, সে তখন 2 মাস 3 মাস 4 মাসের যার যত টাকা আছে সে কিনে ঘর বোঝাই করে রাখবে। সে কিন্তু অর্ধেক নষ্ট করবে, পচাবে, ফেলে দিবে। তারপরেও কিন্তু মানুষকে আরো কৃত্রিম সংকটে ফেলানো, এই যে কৃত্রিম সংকটটা, এই জায়গা মানুষ যখন বিশ্বাস করা শুরু করবে যে আমার দেশে সিন্ডিকেট নাই, যে একদিন আমার পেঁয়াজটা আটকে ধরে রেখে, আলুটা আটকে ধরে রেখে, চালটা আটকে ধরে রেখে জিনিসের দাম বাড়াচ্ছে। আপনার মনে পড়ে সোয়াবিনের কথা? আগে সরকারের যে বাণিজ্য উপদেষ্টা নিজে বাণিজ্যের লোক, তাকে আওয়ামী লীগের মামলা খাওয়া সত্ত্বেও তাকে আনা হয়েছিল। কিসের জন্য? এসে বলেছিল যেহেতু সে বাণিজ্যের লোক, সে সিন্ডিকেট ভাঙতে পারবে, এবং যেহেতু নিরপেক্ষ সরকার, সিন্ডিকেট ভাঙতে পারবে। উনি কি করলো? হঠাৎ করে বলা নাই কওয়া নাই, 8 টাকা তেলের দাম বেড়ে গেল লিটারে। 8 টাকা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে কি করলো উনি বললেন যে, প্রথমে বললেন আমি এটা জানি না, তারপরে বললেন যে এটাই মেনে নিতে হবে, এবং তারপরে আরো 3-4 বার তেলের দাম বাড়লো। 5 টাকা, 10 টাকা, 8 টাকা, 20 টাকা, যখন যেভাবে বেড়েছে। উনি মাঝে মাঝে এই কথাটা বলেছেন যে আমি জানি না বাজারের সাথে। তো বাজারের সাথে সম্পর্কহীন মানুষটা যদি বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রী হয়, তাহলে কিন্তু ওই দেশের কখনো আপনার হ্যান্ড টু মাউথ ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখানে একটি প্রশ্ন আবার এখনই সামনে আসছে, সেটি হচ্ছে যখন সংসদে ব্যবসায়ীদের সংখ্যা আসলে যদি বাড়ে, তাহলে এভাবে বাজারটি নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যায়। আমরা আসলে এই বিষয়ে আপনার মন্তব্য নেব, এবং অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন, আপনি তো আছেনই, তবে বিরতির পরে আসলে আপনাদের কাছে আমার আসতেই হচ্ছে। দর্শক, বিরতি নিচ্ছি, একাত্তর জার্নালে বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এবং যে প্রসঙ্গটি আসলে আমি অতিথির কাছে করেছিলাম, নীলুফার চৌধুরী মনির কাছে, যে সংসদে যখন ব্যবসায়ীদের সংখ্যাটি বেশি হয়, তখন আসলে এই বাজার নিয়ন্ত্রণ করাটি সরকারের জন্য কতটা সহজ বা কঠিন বলে আপনার দৃষ্টিতে মনে হয়? ধন্যবাদ। ৭১ টেলিভিশনের আমার সহ আলোচক সহ দর্শক শ্রোতাবৃন্দকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা দেখলাম আজকে নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, এবং তিনি তার যেই বাস্তবসম্মত একটা উনি যে বক্তব্য দিলেন, সেটা আজকে মন্ত্রিসভার যে বৈঠক, সেই সিদ্ধান্ত, সেটা যেগুলো নেওয়া হয়েছে, তার আলোকে ওনার যে বাংলাদেশের মতো জনবহুল
এই তৃতীয় বিশ্বের দেশে অত্যন্ত কঠিন একটা বিষয়। আমরা জানি যে এই বাজার বিশেষ করে রমজান মাস এলে ব্যবসায়ীদের মধ্যে আরো অনেক বেশি লাভবান বা লাভ করার একটা প্রচেষ্টা আমরা দেখি, যেটা যদিও উন্নত বিশ্বে দেখি আমরা বিপরীত চিত্র, যে কোনো ধর্মীয় উৎসবে বরঞ্চ আরো বেশি সহজ করা এবং দাম মূল্য হ্রাস করা, এটা আমরা উন্নত দেশগুলোতে দেখি। কিন্তু বাংলাদেশের যে চিত্র দেখা যায় যে রমজান মাস আসলে এক শ্রেণীর ব্যবসায়ী তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, তাদের যে অতি মুনাফা, সেদিকে তারা ধাবিত হন এবং সেই লক্ষ্যে কাজ করেন। এখন আমাদের যিনি সহ-আলোচক বলেছেন যে আসলে এটা যে মানুষের এই করোনার যে সময়কাল উল্লেখ করে উনি বলছেন যে মানুষের যে সচেতনতার লেভেল এবং আমাদের যে সংস্কৃতি বাংলাদেশের, এটা একটু আমরা গুরুত্বের সাথে পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই যে মজুত করার জায়গা এবং রমজান মাস আসলে এগুলোকে একসাথে একটা জায়গায় নিয়ে জাস্ট রমজানের শুরুতে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এই যে সংস্কৃতি, সেটার জন্য দরকার শুধুমাত্র সরকারের মনিটরিং না, সরকার মনিটরিং অত্যন্ত জরুরি। সরকার মনিটরিং করবে এবং সেখানে মনিটরিং এর মধ্যে ইফেক্টিভ একটা মেকানিজম থাকতে হবে। কেউ যদি ভায়োলেট করে, সেই ভায়োলেশনের প্রেক্ষিতে তারা ব্যবস্থা নিবে, যার মাধ্যমে বাজারে আতঙ্ক না ছড়িয়েই একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। এবং সেখানে যারা ভোক্তা, তাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, ভোক্তাদের সচেতনতা। এবং তারা যে কোনো ব্যবসায়ী এই যে দাম বাড়ানোর যে প্রক্রিয়া, আমরা যদি দেখি ক্ষুদ্র রিটেল সেলার থেকে শুরু করে একদম পাইকারি বিক্রেতার মধ্যে যে দামের পার্থক্য, মাঝখানে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম, সেগুলোর ব্যাপারে আমাদের ভোক্তাদের সচেতন হওয়ার বিষয় আছে। ভোক্তা অধিকার যে আইন আছে, আমরা দেখেছি ভোক্তা অধিকার যে কার্যক্রম বেশ তারা অ্যাক্টিভলি কাজ করে। তাদের পরিসরটা যদি বাড়ানো যায়, যদিও সীমিত পরিসরে তাদের জনবল সীমিত, আমরা সে জায়গায় জনস্বার্থে সরকার সে জায়গায় একটা ফোকাস তৈরি করতে পারে। এছাড়া আমরা দেখি যে আমাদের যে বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারা সক্রিয় থাকেন এই বিষয়গুলোকে বছর ব্যাপী সারা বছরের রেগুলার কার্যক্রমের মধ্যে আনা। এবং যারা ব্যবসায়ী আছেন তাদের ভেতরে বিশেষ করে এই নতুন সরকার তাদের যে একটা সদিচ্ছা প্রকাশ করেছেন, আমরা দেখেছি যে শুল্কমুক্ত গাড়ি না নেওয়া সহ বিভিন্ন জনবান্ধব সিদ্ধান্ত, যেগুলো সত্যিকার অর্থে প্রশংসনীয়। তো সেই অর্থে আমরা এই এই যে পার্লামেন্টে অনেক সদস্য ব্যবসায়ী আছেন, তাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং পাশাপাশি আমাদের যে একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম, যারা কার্যকরভাবে এই বাজার মনিটরিং এর ব্যবস্থাটাকে কি করবে, ইফেক্টিভলি এটাকে মনিটর করবে এবং যারা ভায়োলেট করবে ব্যবস্থা নিবে। আমরা আমরা আসলে এভাবেই চাই যে কেউ যদি কোনো অনিয়ম করে তাহলে সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, কিন্তু আগের ইতিহাসগুলো ঘাটলে দেখা যায় যে সেভাবে আসলে ওরকম ভাবে কারো বিরুদ্ধে আমরা দাঁড়াতে দেখিনি আগের যে সরকারগুলো ছিল। সেই জায়গায় আসলে এই প্রশ্নটি ছিল। নিলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসলে আবারও ফিরতে চাই। সেটি হচ্ছে, যখন সংসদে প্রতিনিধিত্বের জায়গাটি ব্যবসায়ীদের যদি একটু বেশি হয়ে থাকে, তখন এই বাজার নিয়ন্ত্রণ করাটা কি সহজ হবে? দেখেন, যেটা হবার হয়ে গেছে, এটা রেশিওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। যে সংসদে ব্যবসায়ীদের অবস্থানটা, ওই যে গ্রামে একটা কথা বলে যে যদি যদি সত্য বলি তাহলে মায়া মায়ের খায়, আর যদি মিথ্যা বলি তাহলে বাবা এটো খায়। তো আমাদের অবস্থাটা এরকম হয়েছে যে ব্যবসায়ী শ্রেণীটা তারা তাদের সম্পর্কে বলতে গেলে আরো 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 সমস্যায় পতিত হতে হবে। কারণ এই ব্যবসায়ীদের মধ্যে কোনো কোনো ব্যবসায়ী একসময় বলতেন যে যে পয়সা চাঁদা দিতে হয়, যে পয়সা দিয়ে আমার ব্যবসা ঠিক রাখতে হয়, ঠিক তার অর্ধেক পয়সা দিয়ে যদি আমি সংসদ সদস্য হতে পারি, তাহলে আমার তো একুল ওকুল দুই কুলি আমার লাভবান, আমার তো সমস্যা নাই। ওই জায়গাটা থেকে সেই দিন যদি ওই জায়গাটাকে তারা যারা ছিলেন তখন যদি বাদ দিতে পারতেন, তাহলে কিন্তু আজকে এই যে বাদ ভাঙা ব্যবসায়ীরা সংসদে আসতে পারতো না। এখন এসেই যখন পড়েছে, তাহলে আপনার আইনের অনুশাসনের বিকল্প কিছু হতে পারে না। আর ইন ফিউচার ব্যবসায়ীদের জায়গা আস্তে আস্তে যখন আপনি জায়গাগুলোকে কঠিন করে দিবেন, যে যেমন ধরেন
বিএনপি মুখ দিয়ে বলে না এই ইশতেহারে যে গাড়ি সংসদের সদস্যরা গাড়ি নিবে না বা প্লট নিবে না। এটা কিন্তু সংসদে গিয়ে তারা বললেন যে প্রাইম মিনিস্টার বললেন যে গাড়ি এবং প্লট সংসদ সদস্যরা নিবেন না। তো এই যে নিবেন না, এটা কিন্তু কিছু কিছু সংসদ সদস্য একটুখানি ধাক্কা খেলো। তারপরে যখন দেখবেন যে আরো কঠিন কোনো এখানে, লাইক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল যেমন ছিল, হ্যাঁ, যে কেউ যদি তার নিজের কাছের লোক যদি মিনিমাম যদি অন্যায় করতেন, উনি সাথে সাথে তাকে বের করে দিতেন এবং তাকে শাস্তির মুখোমুখি আনতেন। তো এই জায়গাটা যখন হবে তখন কিন্তু অনেকেই বলবে বা ছেড়ে দেবা, কেঁদে বাঁচি, আমার ব্যবসায়ী ভালো, আমার ওইখানে টাকা পয়সা আছে, সবকিছু আছে, আমি 2-4টা এমপি পকেটে রাখতে পারবো, সেটা ঠিক আছে, আমি নিজে যাব না। এটা কিন্তু আমি কনফার্মলি বলতে পারি যে, এবং সেই সাথে যদি এই যে টিআর জিআর কাবিখা এই জায়গাগুলো, এই জিনিসগুলো যদি আপনার চেয়ারম্যানদের কাছে, উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে এই মেয়র চেয়ারম্যানদের কাছে যদি এটা হ্যান্ডওভার করা হয় এবং এমপিরা শুধুমাত্র আইন প্রণেতা হিসেবে কাজ করে, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার অধিকাংশ আপনার যারা আপনার এসে হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসে কিংবা প্রতিযোগিতায় তারা হঠাৎ করে এগিয়ে যায়, এই এগিয়ে যাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে রাতারাতি। আমরা আসলে সেই ধরনেরই আসলে প্রত্যাশা করতে চাই যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে সে যদি কোনো অন্যায় করে তাহলে অবশ্যই কঠোর অবস্থানে যাবে। একই সাথে একটু আপনার কাছে একটু জানতেই চাই, সেটি হচ্ছে যে শপথ নেওয়ার পর যখন সংবিধান সংশোধনের পরিষদে যেই জুলাই সনদে যে বিষয়টি উল্লেখ ছিল এবং সেখানে বিএনপি সদস্যরা তারা শপথ নেয়নি, এই যে একটি প্রতিক্রিয়া দিয়েছেন জামাত ইসলামের আমির। তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি অনেকটা হচ্ছে এখন আর আগের মতো অবস্থানে নেই। তারা নির্বাচনের জন্য হা ভোটে সাধারণ মানুষকে বলেছে হা ভোটে ভোট দিতে, কিন্তু যখন এটি বাস্তবায়নের সময় আসলো তখন তারা সেখানে পিছু হাঁটলো অনেকটা। তিনি বলেছেন যে বিএনপি এক্ষেত্রে হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, এই ধরনের একটি শব্দ তিনিও বলেছেন। এই বিষয়ে আসলে যদি আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনি। দেখেন, এমন তো কথা ছিল না যে শপথের সময় ওইটাও একটা শপথ হবে, কোনোখানে আমি পড়িনি। আমি তো অনেকগুলো পড়ার চেষ্টা করেছি, কোনো সংস্কারের এইখানে এই যে গণভোট, এই ভোটটার এখানেও কথা ছিল না যে এটার জন্য আলাদা শপথ নিবে। ওনারা হঠাৎ করে হঠাৎ এক একটা আইন বানাবেন আর সেই আইন বিএনপি কে সেই আইনের মুসলেকা দিতে হবে। এটা কোন ধরনের আইন? এটা এই বানানো আইন কতদিন চলবে? আপনি দেখেন, গণভোটে বিজয়ী হয়েছে, ভালো কথা, বিএনপি তো সেটা নিয়ে কথা বলেনি। বিএনপি সংসদে যাবে, তারাও সংসদে যাবেন, সবাই সংসদে যাবেন, যাওয়ার পরে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আবার আলোচনায় আসবে। কারণ আমরা বারবার করে তখনও বলেছি, এই সংস্কার যারা করছেন তারা কতটুকু ক্ষমতাধর, তারা তো একটা ইন্টারিম গভর্নমেন্টের বই কিছুই না, তাহলে তারা কতটুকু করতে পারে আর কতটুকু করতে পারে না এটাও তো আমাদের বুঝতে হবে। আর আমরা কখনোই 24-এর বাইরে না, 24 আমাদেরকে ঘিরেই, আমরা 24-কে ঘিরেই, 24-এর কোনো আপনার সমস্যা হোক এটা আমরা চাইবো না। কিন্তু এই 24 দিয়ে ওই আরেকবার যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছে, ঠিক তেমনি কারণে অকারণে চেতনা বিক্রি হবে, এটাও আমরা চাই না। আমরা চাই যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে, এবং যারা এই রিস্ক নিয়েছে, রিস্ক নেওয়া মানুষগুলো বিপদে পড়ুক, এটাও আমরা চাই না। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বিএনপি সংসদে যাক, সংসদ চালু হোক, অধিবেশন বসুক, তারপরে আলোচনা হবে। মুনিয়াপা, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে এই যে বিষয়টা ছিল না সেই বিষয়টা এখন তৈরি করে এনে বিএনপিকে এক ধরনের এই 24 বিরোধী একটা শক্তি বা দল বা এইরকম কিছু একটা প্রমাণের বা করার চেষ্টা করা হলো? আপনি আমার মনের কথা বলেছেন। আমি আপনাকে বলি, বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধের অগ্রাধিনায়কের মতো প্রথম কাতারে নিজে যুদ্ধ করেছেন। তারপরেও বিএনপির ম্যাক্সিমাম স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত ম্যাক্সিমাম লোক বিএনপির মুক্তিযোদ্ধা। আমরা কিন্তু কখনো মুক্তিযোদ্ধা বিক্রি করি নাই।
ঠিক তেমনই এই যে চেতনা, আমি যে কথাটা বললাম আপনি যেটা টান দিলেন, এই চেতনায় বিএনপির অবদান অনেক বেশি। বিএনপি নীরবে নিভৃতে বলতে পারেন তাওয়া গরম রেখেছে, তাওয়া গরম করেছে, এখন সেই তাওয়ায় আপনি ডিম ফেলবেন না পানি ফেলবেন, যেটাই ফেলবেন সেটাই টকবক করে ফুটবে। তো আপনি করেছেন, আমরা অস্বীকার করি না, আমরা আপনাদের সামনের কাতারে থেকে ছাত্ররা করেছে আমরা স্বীকার করি, আমরা সব সময় স্বীকার করতে চাই, কিন্তু সেটাকে ধরে কারণে অকারণে দেখেন যারা সামনের কাতারে থেকে ছিল তারাও তো অন্যায় করেছে অনেক, আমরা দেখেছি না? আপনার এই যে মন্ত্রণালয়গুলো, সব মন্ত্রণালয়গুলো এই ছোট ছোট মানুষগুলাকে সদস্য করেছে, তারা তো কোনো হিসেবই বুঝে না, আইনই বুঝে না, কি হয়েছে তাতে? তারাও তো বিভিন্ন বাড়ি বাড়ি ডাকাতি করেছে, তারাও তো আপনার সাবেক এমপি, তার বিচার হবে, তার বিচারের ওইখানে তো কোনো উপদেষ্টা, কোনো আপনার নেতা সামনের গোছে, তারা তো সকালবেলা গিয়ে এরকম ডাকাতির মতো করে যেতে পারে না, চাইতে পারে না।